আচ্ছা, সো সোজা কথা, তুমি সরলরেখার অনেক কিছুই জানো, তুমি অনেক সূত্র দিয়েই করতে পারো। তো তুমি যেহেতু ঢাল পেয়ে গেছো, তাহলে ঢাল রূপ সমীকরণ যেটা y is equals to 1 mx plus c, সেটা দিয়েও করতে পারো। সেটা দিয়ে ফার্স্টে ঢালটা দিলা, পরে বিন্দুটা যেটা পাইলা, যে পি বিন্দুর স্থানাঙ্ক, সেটা দিয়ে সিদ্ধ করে দিলেই সি এর ভ্যালু পেয়ে যাবা। সো এটা পিকিউ তুমি অনেক ভাবে বের করতে পারো, ঠিক আছে? পিকিউ রেখার সমীকরণ তুমি অনেক ভাবে বের করে ফেলতে পারো। আচ্ছা, এখন এটার পরে তো আরেকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করতে হবে। আহ সো সেটার দিকে আমরা যাই, সমস্যা নাই, সেটার দিকে আমরা যাই। একটু খেয়াল করো, তোমরা আমাকে বলো তো এ আর বি এর মধ্যে ডিসটেন্সটা কত, বলো তো। 2√10 মনে হয়। 2√10 নাকি? আচ্ছা, সো এ আর বি পয়েন্টের মধ্যে ডিসটেন্সটা এখানে লেখা আছে, দেখো কত, 2√10, রাইট? মানে আমি যদি বের করি, আচ্ছা পিকিউ সমীকরণ থেকে আমি থিটাটাও বের করে নিছি, ঠিক আছে? মানে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে, tan থিটা ইজ ইকুয়ালস টু 1/3 বা ঢাল। তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন অ্যাঙ্গেলটা হচ্ছে tan ইনভার্স 1/3, তাই না? আচ্ছা, এখানে আমাদের যেই মানে লাভটা হইছে এটা করে, সেটা আমরা একটু পরে দেখব। বাট ধরো যে কেন্দ্রটা থাকতে পারে কোথায়, এই যে এ বি এর এই সাইডে থাকতে পারে কেন্দ্রটা, কিউ প্রাইমে থাকতে পারে, অথবা কেন্দ্রটা কিউ এ থাকতে পারে। তোমাদের কি অন্য কোনো কোচিং টোচিং আছে নাকি আটটায়? না ভাইয়া, নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে এই ম্যাথটা আরো টাইম লাগবে, আরো 10 মিনিটের মতো টাইম লাগবে। সো কিউ পয়েন্টটা এখানেও থাকতে পারে, কেন্দ্রটা এখানেও থাকতে পারে। আমরা এ বি এর মানটা পাইছি হচ্ছে 2√10, যেটার ভ্যালু কত হবে, নিঃসন্দেহে সাড়ে মানে 6.1 বা এরকম কিছু একটা হবে। ভাই, সাফি সো এন্ট্রি নিতে পারছে না। রাফি এন্ট্রি নিতে পারছে না। আচ্ছা, অ্যাডমিট অলই তো দিয়েছিলাম, যাই হোক। আচ্ছা, সো যেটা বলছিলাম, যে তাহলে কেন্দ্রটা এই যে এ বি রেখার উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে। এ বি এর দৈর্ঘ্যটা আমরা বের করছি কত, এ বি এর দৈর্ঘ্যটা আমরা বের করছি 2√10, মানে 6 পয়েন্ট সামথিং। সো অনলি পি বি এর দৈর্ঘ্যটা কত বলতো, অনলি পি বি এর দৈর্ঘ্যটা কত বলতো? অবশ্যই √10। ব্যাসার্ধ কত বলছিল? এখন হচ্ছে ইন্টারেস্টিং বিষয় আসবে, ব্যাসার্ধ বলছিল 10। তার মানে এই কিউ প্রাইম বা কিউ, তুমি যে কোনো একটা পয়েন্ট থেকেই যদি এ পয়েন্টের সাথে কানেক্ট করো বা বি পয়েন্টের সাথে কানেক্ট করো, সেই দৈর্ঘ্যটা হচ্ছে 10। তাইলে তুমি পি কিউ এর দৈর্ঘ্যটা এটা কিন্তু জেনে যেতে পারবা, কারণ পি কিউটা কিন্তু এখানে লম্ব আকারে আছে। সো পি কিউ এর দৈর্ঘ্যটা জেনে যেতে পারবা। পি কিউ এর দৈর্ঘ্যটা কত হবে? পি কিউ স্কয়ার ইজ ইকুয়ালস টু 10 স্কয়ার মাইনাস 10, রাইট? অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, রাইট? সো পি কিউ এর ভ্যালুটা আমি ভাই বের করে ফেলতেছি পিথাগোরাস দিয়ে, এবং যদি আমি বের করে ফেলি, আমার পি কিউ এর অ্যান্সারটা হওয়ার কথা হচ্ছে √90 বা এরকম কিছু। আমরা দেখি, পি কিউ এর অ্যান্সারটা আসছে 3√10, √90, ঠিক আছে? তাহলে পি কিউ এর অ্যান্সারটা আসছে 3√10। তার মানে আমরা এতটুকু শিওর যে কেন্দ্রটা পি পয়েন্ট থেকে, এই রেখাটা তো আমরা জানি, এই রেখাটা তো আমরা জানি, সমস্যা নাই। এবং সেটা দিয়ে আমরা ম্যাথ সলভও করতে জানি। বাট আরেকটা মেথড দেখাই দিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে এই পি থেকে 3√10, এক পাশে হচ্ছে কিউ বিন্দুটা অবস্থিত, আর এই পি থেকে 3√10 উল্টা পাশে আরেকটা বিন্দু অবস্থিত, রাইট? মানে আরেকটা কেন্দ্র অবস্থিত, রাইট? আচ্ছা, সো কেন্দ্রগুলার ইকুয়েশন বের করার কি কোনো ওয়ে আছে? ওয়ে আছে, দাঁড়াও আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসি। ব্ল্যাঙ্ক পেজ বা নিচে ব্ল্যাঙ্ক পেজ যেটা আছে সেগুলোই কোনো একটা ইউজ করি, তাহলে টাইম সেভ হয়ে যাবে। আচ্ছা, তো যেটা বলছিলাম, ধরো যে
এটা তোলা লাগবে না, জাস্ট দেখো, ঠিক আছে? ধরো যে তোমার একটা রেখা আছে, রেখাটা এক্স অ্যাক্সিস এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে? রেখাটা এক্স অ্যাক্সিস বা মানে এক্স অ্যাক্সিস এর সমান্তরাল কোন রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে, এবং রেখাটার একটা বেসিক পয়েন্ট তোমাকে দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে পি পয়েন্ট। বলছে যে এই রেখা বরাবর পি থেকে 10 ঘর দূরের একটা পয়েন্ট ধরলাম কিউ বের করো, আর 10 ঘর এই পাশের আরেকটা পয়েন্ট কিউ প্রাইম বের করো। আমাদের ম্যাথটা আমরা পরে সলভ করব সেম কনসেপ্ট দিয়ে, বাট আপাতত এটার দিকে কনসেন্ট্রেট করো। আর cos থিটা প্লাস x1 পরে আর sin থিটা প্লাস ওইটা দিয়ে না? হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়েই করব। আচ্ছা, সো দেখো তোমার মানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে পি পয়েন্টটা ধরো দেওয়া আছে, ধরলাম এটা দেওয়া আছে আলফা আর বিটা, রাইট? তাহলে তোমার এই যে কিউ পয়েন্টে যখন যাচ্ছ তুমি, নিশ্চয়ই মানে এক্স স্থানাঙ্ক কিছুটা বেড়ে যাচ্ছে। তাহলে কিউ পয়েন্টে যখন যাচ্ছ, সেই পয়েন্টটা নিঃসন্দেহে দেখো আলফার ভ্যালুটা এক্স স্থানাঙ্কটা কিছুটা বেড়ে যাবে, এমনকি ওয়াই স্থানাঙ্ক আছে বিটা, সেটাও নিশ্চয়ই কিছুটা বেড়ে যাবে, ঠিক আছে? বিটা প্লাস সামথিং হবে, সামথিংটা কি হবে সেটা আমরা দেখব। আর এটার ক্ষেত্রে কিউ প্রাইমের ক্ষেত্রে কি হবে আমরা একটু দেখি। কিউ প্রাইমের ক্ষেত্রে আমার প্রাইমারি এক্স স্থানাঙ্ক আছে আলফা, সেটা নিশ্চয়ই কিছুটা কমে যাবে, সো কিছুটা কমে গেল। আর হচ্ছে ওয়াই স্থানাঙ্কটা আছে বিটা, সেটাও কিউতে যাওয়ার জন্য কি কিছুটা হ্রাস পাইতে হবে, সুতরাং বিটা থেকে কিছুটা কমে যেতে হবে। সো কিউ প্রাইম পয়েন্টটা হচ্ছে এরকম। এখন কতটুকু কমবে সেটা আমার দেখতে হবে, সেটা দেখাটা আনবিলিভেবল ইজি। তুমি হচ্ছে এখানে জাস্ট একটা লম্ব টানবা, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তুমি এখানে থিটাটা জানো, এখানে অতিভুজটাও জানো, তাহলে তুমি কিন্তু অ্যাকচুয়ালি ভেক্টরে উপাংশ বিভাজন, যেটা উপাংশ বিভাজন তো তোমরা করছো, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে এই আনুভূমিক উপাংশ বা এতটুকু দৈর্ঘ্য, এটাকে একটু নাম দিলাম, ধরলাম এম নাম দিলাম। তাহলে এই পি থেকে এম এইটুকু অংশ কি 10 cos থিটা আনুভূমিক উপাংশ, আর হচ্ছে এইটা যেটা সেটা হচ্ছে নিঃসন্দেহে 10 sin থিটা উলম্ব উপাংশ। সিমিলারলি তুমি যদি এইখানে চলে যাও, এখানে যদি লম্ব টানো এবং লম্ব যে পয়েন্টে আসছে সেটাকে যদি এম নাম দাও, এটাও এই অ্যাঙ্গেলটাও কিন্তু বিপরীত কোণ বা থিটা। আর হচ্ছে 10 হলো এই যে এই বাহুটা, তার মানে এই যে পি থেকে এটা এম প্রাইম, ঠিক আছে? এটা নিঃসন্দেহে 10 cos থিটা ভ্যালুটা। আর হচ্ছে এই যে কিউ প্রাইম এম প্রাইম যেটা, সেটা নিঃসন্দেহে 10, আর এটা তো থিটা, সেটা উলম্ব উপাংশ বা 10 sin থিটা, রাইট? সো অ্যাকচুয়ালি এটা ভুলে যাব, এখানে কিউ পজিশনে যখন যাচ্ছি তখন আলফার সাথে আরো 10 cos থিটা অ্যাড হচ্ছে, আর বিটার সাথে কি অ্যাড হচ্ছে বলো তো, কতটুকু বৃদ্ধি পাচ্ছে? 10 sin থিটা। সিমিলারলি যখন তুমি পি থেকে কিউ প্রাইমে যাচ্ছ, এক্স এর ভ্যালু কি 10 cos থিটা হ্রাস পাচ্ছে, আর ওয়াই এর ভ্যালু কি 10 sin থিটা হ্রাস পাচ্ছে। তার মানে আমরা ইন কমন বলতে পারি যে পি পয়েন্টটা থেকে 10 ঘর আগে পরের পয়েন্টটা হলো, যদি কিউ বা কিউ প্রাইম যেটাই হোক, সেটা হচ্ছে ইনিশিয়ালি যেটা ছিল সেটা সাথে প্লাস মাইনাস, যেহেতু এটা এক্স অক্ষ মানে আনুভূমিক, তাহলে হচ্ছে ডিসটেন্স ইনটু cos থিটা, আর এটা হচ্ছে ডিসটেন্স ইনটু sin থিটা। বাট মনে রাখবা, এখানে প্লাস নিলে ওখানেও প্লাস নিতে হবে, এখানে মাইনাস নিলে ওখানেও মাইনাস নিতে হবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া বুঝলাম, কোনো সমস্যা নাই, থিটাটা যখন 90 এর সমান বা 90 ছোট হইলো তখন আমি বুঝলাম, কিন্তু যদি 90 এর চেয়ে বেশি হয় তাহলে কি হবে? তাইলে তাইলেও কোনো ঝামেলা নেই। তাহলে অ্যাকচুয়ালি আমি কিন্তু এইটা বলছি, কিন্তু এটা বলাটা কিন্তু পারফেক্ট হয়নি। পারফেক্টটা হচ্ছে কিউ বলা আলফা প্লাস ডিসটেন্স cos থিটা, বিটা প্লাস ডিসটেন্স sin থিটা, আর কিউ প্রাইমটা হচ্ছে আলফা থেকে ডিসটেন্স cos থিটা কমবে এবার, আর হচ্ছে বিটা থেকে ডিসটেন্স sin থিটা কমবে। সো এটা অ্যাকচুয়ালি পারফেক্ট হইছে, তাই না? আচ্ছা, এখন এটা যেহেতু পারফেক্ট হইছে,
তাহলে আমরা একটু দেখি রেখাটা যদি এরকম থাকে তাহলে কি হতো। তাহলে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করতে বলো তো। নিঃসন্দেহে উৎপন্ন অ্যাঙ্গেলটা হয়তো 90 চেয়ে বেশি। আর এটা তোমার বিখ্যাত সেই পি পয়েন্ট। আর ধরলাম যে পি পয়েন্ট থেকে ডি ডিস্টেন্সে, তোমার কিউ পয়েন্ট আর হচ্ছে কিউ প্রাইম পয়েন্ট বের করতে বলছে। আমরা জাস্ট কিউ পয়েন্টটা দেখলেই হয়ে যাবে। দেখো তাহলে এইবার তুমি যদি মানে এটা যেহেতু বড় অ্যাঙ্গেলটা দেওয়া আছে, তুমি যদি ডি কস থিটা ভ্যালু বলো, ভ্যালু কিন্তু আনচেঞ্জ থাকবে, ঠিক আছে? কারণ হচ্ছে কস থিটা আর কস পাই মাইনাস থিটার এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা হচ্ছে পাই মাইনাস থিটা। সো ভ্যালু আনচেঞ্জ থাকবে। সো তুমি এই বড় অ্যাঙ্গেলটা নাও বা ছোট অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করো, একই জিনিস, ঠিক আছে? কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো, এই যে এই এই ডিটার আনুভূমিক উপাংশ কি? আনুভূমিক উপাংশ হচ্ছে অ্যাকচুয়ালি মানে আনুভূমিক উপাংশ হচ্ছে নিঃসন্দেহে এটা, রাইট? নিঃসন্দেহে এটা পি থেকে এম, সেটাকে আমরা বলতে পারি ডি ইনটু কস এই অ্যাঙ্গেলটা। তাহলে ডি ইনটু কস এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এটা যদি থিটা হয়, বড়টা যদি থিটা হয়, এটা হলো পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা। তাইলে হচ্ছে ডি কস থিটা এটা মাইনাস হবে। সো এই ভ্যালুটা অ্যাকচুয়ালি মাইনাস, পেঁচাবো না, একটুও পেঁচাবো না, দেখো এই ভ্যালুটা মাইনাস, ঠিক আছে? এখন একদম সহজ করে যদি বলতে যাই, থিটা যদি 180-র চেয়ে বেশি হয়, মানে 90 ডিগ্রির চেয়ে বেশি হয়, তাহলে এই কস থিটাটা মাইনাস হয়ে তোমার এই মাইনাসটা অটোমেটিক চলে আসবে, মাইনাসটা অটোমেটিক চলে আসবে। তোমার এই যে দেখো এক্স স্থানাঙ্ক কিন্তু আগের বার বৃদ্ধি পেয়েছে, এবার কিন্তু আসলে কমে যাচ্ছে। সো কমে যাওয়ার কারণটা কি? কারণ হচ্ছে ডিটা তো ঠিকই আছে, বাট কস থিটা এখানে 90-র বেশি হয়ে মাইনাস হয়ে গেছে। সো বৃদ্ধিটা না হয়ে এটা আসলে কমে যাওয়াকে ইন্ডিকেট করবে যদি 90-র চেয়ে বেশি হয়ে যায়। আবার সাইন থিটার ক্ষেত্রে দেখো, সাইন থিটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টেও পজিটিভ। সো সাইন থিটা আবার ঠিকই ইন্ডিকেট করবে যে এটা বৃদ্ধি পাচ্ছে। সো তুমি যদি এই সূত্রটা ইউজ করো কমনলি, সেটা 90-র চেয়ে কম হোক থিটা বা বেশি হোক, যা খুশি হোক, সেটা অ্যাকচুয়ালি মানে cos থিটা আর sin থিটা তাদের মধ্যে ব্যালেন্সটা রেখে ওরা ওরা তোমাকে দিয়ে দেবে। এবং এটা ম্যাথের একটা মানে আনবিলিভেবল জিনিস। মানে ম্যাথ কিন্তু কঠিন, ম্যাথ অনেক বেশি কঠিন, ঠিক আছে? ফার্স্ট অফ অল বলে নিই, তুমি ধরো যে হায়ার ম্যাথ যখন মানে হায়ার, তোমাদের ম্যাথ অনেক ইন্টারেস্টিং, ফার্স্টেই বলে নিই। যখন তুমি এটাকে কোনো একটা অ্যাপ্লিকেশন বা ম্যাথমেটিক্যাল মডেল দাঁড়ানো করার চেষ্টা করবা, সেটা অবভিয়াসলি একটা কঠিন কঠিন কাজ। যেমন ধরো যে তুমি একটা বিজনেস দিচ্ছ, তুমি সেটার জন্য একটা ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করাবা। সহজ কথা হচ্ছে তোমার যদি ম্যাথমেটিক্যাল মডেলটা রাইট হয়, তোমার বিজনেস সফল। তুমি যদি সবকিছু কাউন্ট করতে পারো, সবকিছু মানে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আর ম্যাথমেটিক্যাল মডেল। আর যদি না এবং অবশ্যই এফোর্ট, মানে একটা তো ভ্যারিয়েবল না, বাট তুমি যদি সবকিছু দাও, এফোর্ট এফোর্ট সবকিছু দাও, তাহলে ওই ম্যাথমেটিক্যাল মডেলটা তোমাকে মোটামুটি 100% রেজাল্ট দিবে, মোটামুটি। সো যেটা বলতেছি, যে তোমার মানে অ্যাপ্লাইড যেগুলো কেস আছে ম্যাথের, যেমন ইকোনমিক্স, ফাইন্যান্স, ট্রেড, ঠিক আছে, স্টক এক্সচেঞ্জ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি মানে সবগুলাই ম্যাথের উপর ডিপেন্ডেন্ট। বা ধরো যে তুমি রিসার্চার হইছো, তুমি হচ্ছে অনুদান চাইছো, সেটাও কিন্তু তারা ম্যাথমেটিক্যাল অনেকটা, যে তারা তাদেরকেই অনুদান দিবে, ততটুকু অনুদান দিবে তারা যতটুকু অ্যাপ্রোপ্রিয়েট মনে করবে। এবং সেটাও অ্যাকচুয়ালি অনেকটা এরকম ম্যাথমেটিক্যাল জায়গায় চলে আসলো। সো ম্যাথের সৌন্দর্যটা যেটা, সেটা আমি একটু বলে নিই। সেটা হচ্ছে দেখো, একটা সূত্র দিয়ে এই যে 90 হোক, 90-র চেয়ে কম হোক, আমি সবকিছু কভার দিতে পারতেছি। এবং শুধু এটা এখানেই সীমাবদ্ধ না, পরবর্তীতে দেখবা যে ম্যাথমেটিক্স এর যেমন ধরো যে সূচক ফাংশন যেটা ই টু দি পাওয়ার এক্স বা এ টু দি পাওয়ার এক্স, এর ভ্যালু কিন্তু মাইনাস নেয় না, লগারিদমে মাইনাস নিয়ে কিন্তু কাজ করে না, ঠিক আছে? মানে বেইজে বা অন্য জায়গায়, মানে রেজাল্টে হইতে পারে লগ টু হাফ, এটার রেজাল্ট -1 আসতে পারে, বাট এই পার্টে কখনো মাইনাস নিয়ে কাজ করে না। এটা কাজ করার কারণটাও হচ্ছে ম্যাথমেটিক্স এর মেজর যে ফিচার, যে সূত্র যেগুলো হবে সেগুলো সব ক্ষেত্রেই কার্যকর হইতে হবে।
এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর মেজর ফিচার, এবং এইটাই ম্যাথমেটিক্স এর সৌন্দর্য, যেটার সাথে হচ্ছে মানে এইখানে কম্পেয়ার করলে ফিজিক্স আসলে পারে না, এই জায়গাটায় কম্পেয়ার করলে ফিজিক্স হচ্ছে স্পেসিফিক অনেকটা, আর ম্যাথমেটিক্স হচ্ছে মানে যে এইটা সূত্র সেটা সব জায়গায় অ্যাপ্লিকেবল না হলে সূত্র হবেই না, ঘটনাটা অনেকটা এরকম, ঠিক আছে। আর ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে হ্যাঁ সেটা সৌন্দর্য আলাদা দিকে, but সেটা অ্যাকচুয়ালি ফোকাস করে হচ্ছে কোথায়, যে এটা নরমালি এটা হয়, বাট হচ্ছে অন্য কিছু স্পেশাল কেসে হইতেও পারে, ঠিক আছে। সো এখানে একটু ম্যাথমেটিক্সটা ইউনিক, ঠিক আছে। এবং সেই জন্যই দেখো আমরা একটা সূত্র দিয়েই 90 বেশি হোক 90 কম হোক কোনো ঝামেলা নেই, এটা করে ফেলতে পারছি। এবং এটা তোমাদের 12 এর একটা ব্যাচ আছে আমার, সেখানে আমি পড়াচ্ছিলাম, কনিক পড়াচ্ছিলাম, কনিকেও সেম জিনিসটা আসছে, তখন আমি ওদেরকে এটা নিয়ে কথা বললাম, ঠিক আছে, কনিকেও সেম জিনিসটা আসছে। আচ্ছা, সো তোমার প্লাস মাইনাস নিয়ে অত মানে মোটামুটি তুমি যদি কোথাও দেখো যে প্লাস মাইনাস নেওয়া যায়, তুমি 99% শিওর থাকবা যে এখানে নেওয়া যায়, মানে সূত্রগুলো অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। আচ্ছা, আর যেগুলা নেওয়া যাবে না, মানে যেখানে সূত্র বানানো যাবে না যদি প্লাস মাইনাস নেই, সেখানে হচ্ছে ডাইরেক্ট স্টেট করে দিবে, যেমন লগারিদমে লেফট হ্যান্ড সাইডে মাইনাস নেওয়া যাবে না, কারণ মাইনাস যদি নিতাম তাহলে সূত্র হবে না, স্টেট করে দিবে। পলিনোমিয়ালে কোনো কোনো ভ্যারিয়েবল মানে কোনো চলকের, হ্যাঁ কোনো ভ্যারিয়েবল বা চলকের পাওয়ার কখনোই মাইনাস হওয়া যাবে না, এই যে স্টেট করে দিল, যাতে পলিনোমিয়াল একটা পলিনোমিয়াল সূত্রগুলা তুমি যেগুলো পলিনোমিয়াল বলে স্টেট করা হয়েছে সবগুলাই ইউজ করা যায়। সো ম্যাথমেটিক্স একটু এই দিকে নজর দেয়, ঠিক আছে। আর হচ্ছে ফিজিক্স এর সৌন্দর্য অন্য জায়গায়, অ্যাকচুয়ালি ফিজিক্স হচ্ছে ফিজিক্সের ভাষাই তো ম্যাথমেটিক্স, আসলে দুটাকে আলাদা করা যায় না। তবে ফিজিক্স হচ্ছে মানে একটু রিয়েল লাইফের সাথে একটু বেশি রিলেটেড, রিয়েল লাইফের রেস্ট্রিকশন, তারপর হচ্ছে এগুলার সাথে মানে ওগুলাকেও কাউন্ট করতে হবে, এবং এটাও কিন্তু একটা সুন্দর জিনিস রিয়েল লাইফের রেস্ট্রিকশনকে কাউন্ট করা, রেস্ট্রিকশনকে কাউন্ট না করলে তো আবার হবে না। সো এটা একটা সুন্দর জিনিস, বাট মানে ক্ষেত্রটা অনেক ডিফারেন্ট। এবং আমি মানে একটু শেয়ার করি, মানে ধরো যে আমি বড় ভাইটাই যাদের সাথে কথা বলছি, তারা বেশিরভাগই বলছে যে ফিজিক্স ভালো লাগে, এবং এখন আমি তারা যেগুলা বই পড়ে সেগুলো তো দেখতেছি, ঘাটতেছি, বোঝার চেষ্টা করতেছি, আমি দেখলাম যে তাদের ভালো লাগার একটা কারণ আছে, সেটা আমারও ভালো লাগবে পরে ফিজিক্স, যদি এখন পর্যন্ত ম্যাথ ভালো লাগে আমারও পরে ফিজিক্স ভালো লাগবে, কারণ হচ্ছে আরেকটু হায়ার স্টেজে ফিজিক্স ইজ মানে আমার মতে, আমি যতটুকু হায়ার স্টেজ দেখতে পাচ্ছি ততটুকু পর্যন্ত ফিজিক্স ইজ ইজিয়ার, ঠিক আছে। এবং টিচাররা পড়াচ্ছে, তাদেরকে আমরা কোশ্চেন টোশ্চেন করতেছি সেটা, এবং দেখতেছি যে ফিজিক্স ইজ তুলনামূলক ইজিয়ার, ম্যাথমেটিক্স এটা গ্যাঞ্জাম আছে, ঠিক আছে। পরে আমি যতটুকু দেখতেছি, তার সামনে কি আমি জানি না, কিন্তু সেটা আগেই বলে নিলাম। সো ধরো যে আমরা যাদের কাছ থেকে নর্মালি শুনি, উদ্ভাসের ভাইয়া, আমাদের কাজিন বা এটা এটা সেটা, তাদের কাছ থেকে যে শুনি তারা বেশিরভাগই ফিজিক্স, দেখবা যে ফিজিক্স কে প্রায়োরিটাইজ করতেছে, ফিজিক্স তুমি যদি পড়াইতে বললো ফিজিক্স পড়াইতে চাচ্ছে, এটার একটা রিজন আছে, সেটা হচ্ছে তার কাছে ফিজিক্স 99% আমি শিওর যে ফিজিক্স ইজিয়ার ম্যাথের চেয়ে। তোমাদের সিলেবাস নিয়ে বলতেছি না, ইন জেনারেল তার কনসেপ্টটা বলতেছি, ঠিক আছে। এটা খুব একটা ইন্টারেস্টিং অবজারভেশন, তোমাদের সাথে শেয়ার করলাম, পড়ার বাইরে গিয়ে শেয়ার করলাম, ঠিক আছে। আচ্ছা, সো টাইম অনেক হয়ে গেছে, আমাদের এটা তো শেষ করতে হবে। সো আমরা যেই জন্য এই কাহিনীটা করলাম, আমরা এই যে থিটা বের করেও রাখছি, ঠিক আছে, যেই জন্য এত কাহিনী, সেটা হচ্ছে এই পি পয়েন্ট থেকে 3√2 3√10 দূরের কিউ পয়েন্ট আর কিউ প্রাইম পয়েন্ট বের করতে হবে। সো পি পয়েন্টটা আমরা জানি 2, -1, তাহলে কিউ পয়েন্ট বা কিউ প্রাইম পয়েন্ট কি হবে বলো তো। আচ্ছা, এটা আমি সুন্দর করে একটু এঁকে রাখছি, এবং একই চিত্র দিয়ে কিন্তু দুইটাই কাজ করবে, থিটার ভ্যালুটা চেঞ্জ হয়ে গেলে কোনো সমস্যা নেই, একই চিত্র দিয়ে কিন্তু দুইটাই কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, সো এই যে এটা থিটা, এটা পি পয়েন্ট, এই যে 3√10 দূরত্বে, এখানে 3√10 লিখছি, ঠিক আছে, এটাও 3√10 দূরত্বে, তাইলে হচ্ছে এই হাইটটা হলো 3√10 sin থিটা,
এটা হলো 3√10 cos থিটা, এখানেও এটা হলো মাইনাসের দিকে 3√10 cos থিটা, আর এই হাইটটা হলো 3√10 sin থিটা। তাহলে কিউ পয়েন্টটা কত হবে? কিউ পয়েন্টটা নিঃসন্দেহে হবে এই 2 আর -1 এর সাথে 3√10 cos থিটা আর 3√10 sin থিটাটা প্লাস হবে, আর কিউ প্রাইমের স্থানাঙ্কটা হবে সেম জিনিস, জাস্ট মাইনাস হবে। আচ্ছা, আমি এখানে প্লাস প্লাস দিছি, এখানে মাইনাস মাইনাস দেই নাই কেন? এটা মাইনাস হবে, ঠিক আছে? আচ্ছা, সো বোঝাই যাচ্ছে। তাহলে এখন আমি জাস্ট থিটার ভ্যালুটা বসায় দেব, এবং বসায় আমার এটা আসছে 11,2, আর হচ্ছে -7, -4। 11,2 আর -7, -4। 2, -1। এটা কি ঠিক আছে? আমার এখানে তো আমি মাইনাস করছিলাম মনে হয়, তাহলে ওখানে তো প্লাস হওয়ার কথা, তাই না? এখানে তো আমি প্লাস করছিলাম, মাইনাস হওয়ার কথা। এইটা একটু কিউ প্রাইমের কোটিটা তোমরা একটু চেক দিও, কিউ প্রাইমের কোটিটা একটু চেক দিও, ঠিক আছে? আচ্ছা, আমরাই চেক দেই। তাহলে হচ্ছে -1 -3√10, আর হচ্ছে সাইনের মধ্যে থিটার ভ্যালুটা আমরা আগেই বের করে রাখছি, tan ইনভার্স 1/3। হ্যাঁ, -4, ঠিক আছে। ওখানে জাস্ট প্লাস লিখতে গিয়ে মাইনাস হয়ে গেছে। সো এই যে দেখো, তো এটাই কিন্তু করছি, -1 -3 ডিসটেন্স ইনটু sin থিটা। থিটার ভ্যালুটা আমরা বের করে রাখছিলাম tan ইনভার্স 1/3, সো এটা জাস্ট বসাই দিছি, ঠিক আছে? সো আমার এই দুটা পয়েন্ট চলে আসছে, মানে কেন্দ্র এটাও হইতে পারে, এটাও হইতে পারে। এটাকে যদি কেন্দ্র হয়, তাহলে কিন্তু আমি এটার জন্য যে ইকুয়েশন, সেটা জি আর এফ পেয়ে গেছি। জি হবে -11, এফ হবে -2। আর যদি এটা কেন্দ্র হয়, সেটার জন্য জি আর এফ পেয়ে গেছি 7 আর 4 হবে, ঠিক আছে? সো নির্ণয় বৃত্তগুলা কি হবে দেখো তো। কেন্দ্র এটা অথবা এটা, নির্ণয় বৃত্তটা প্রথমটার জন্য x² + y² -22x -4y + c = 0, আর সেকেন্ডটার ক্ষেত্রে x² + y² + 14x + 8y + c প্রাইম = 0, ঠিক আছে? এখন এই সি আর সি প্রাইমটা পাওয়ার জন্য কি, বৃত্তের উপস্থিত কোন একটা বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলেই কিন্তু হবে। অনেক ডিটেইলস আলোচনা করলাম কিন্তু ম্যাথটা, ঠিক আছে? অনেক ডিটেইলস আলোচনা করলাম, কারণ এই কনসেপ্টটা যেটা, এই যে ডিসটেন্সের কনসেপ্ট, যেটা একটা রেখা বরাবর ডিসটেন্সের কনসেপ্ট, সেটা কিন্তু তোমরা অ্যাকচুয়ালি আমার মনে হয় একটু স্কিপ করে আসো নরমালি, সেজন্য একটু ডিটেইলস আলোচনা করলাম, ঠিক আছে? আচ্ছা, সো বৃত্ত এই দুটো হতে পারে, আর হচ্ছে বৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু দিয়ে তুমি যেমন 1,2 দ্বারা যদি সিদ্ধ করো, তাহলে সি এর ভ্যালুটা পেয়ে যাবা। আবার 1,2 দ্বারা যদি অন্য ইকুয়েশনটাকে 2 নং বৃত্তকে সিদ্ধ করো, তাহলে সি প্রাইমটা পেয়ে যাবা। সো ফাইনালি বৃত্ত দুইটা কিন্তু পেয়ে যাবে, এবং একই বৃত্ত আসছে আগের বারের সাথে। আমি কি সাজেস্ট করব, তোমরা হচ্ছে কেন্দ্রগামী রেখাটা বের করবা। কথা বলছো? কেন্দ্রগামী রেখাটা বের করবা, ঠিক আছে? তারপর হচ্ছে, হ্যাঁ, কেন্দ্রগামী রেখাটা বের করবা। আর ব্যাসার্ধটা তো দেওয়া আছে, এটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস। দাঁড়াও দেখি, দুটা পয়েন্ট দেওয়া আছে, এটা দিয়ে যাবে, তুমি কেন্দ্রগামী রেখা বের করে ফেলতে পারবা, রাইট? আচ্ছা, তারপরে যেহেতু এটা আসলে এই দুইটা ইনফরমেশনের আরেকটা রূপ, সো এটা ইউনিক ইনফরমেশন হিসেবে কাউন্ট হবে না, এটা ইউনিক ইনফরমেশন হিসেবে কাউন্ট হবে না। আচ্ছা, সো আসলে ওইটা যেটা বলতেছিলাম, আমি যে দুইটা মেথড দেখাইছি সেই দুইটা মেথডে করলেই মনে হয় ইজি হবে, অন্য মেথডে গেলে মনে হয় বেশি ইজি হবে না, ঠিক আছে? আচ্ছা, সো যাই হোক, বৃত্ত দুইটা পেয়ে গেছো। তোমাদের জন্য ছোট্ট একটা কাজ দিচ্ছি, যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে ডাইরেক্ট যেহেতু এ দেওয়া আছে, সো তোমরা ট্রাই করবা যে ব্যাসার্ধটাকে ডাইরেক্ট কাজে লাগানো যায় কিনা কোনোভাবে।
h মাইনাস x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার এই সূত্রটা ইউজ করে। ঠিক আছে? আচ্ছা, সো আমাদের অ্যাকচুয়ালি চ্যাপ্টার বলতে কি মানে আমাদের একটা মেজর পার্ট শেষ চ্যাপ্টারের। মেজর পার্ট টোটাল 4টার মতো হবে। ঠিক আছে? টোটাল 4টার মতো মেজর পার্ট হবে। আমাদের একটা মেজর পার্ট খলিফার শেষ। রুলটা একটু বুঝিয়ে দিতে পারবেন? ওটা মানে অ্যাকচুয়াল কি বুঝাইতেছে এটা আসলে বুঝতেছি না ঠিকভাবে। খলিফার রুল আমি পড়াবো না। খলিফার রুল যেই সূত্র দিয়ে প্রমাণ করছে সেটা আমি ডিটেইলস পড়াবো। মানে বৃত্ত প্লাস কে ইনটু সরলরেখা বা বৃত্ত প্লাস কে ইনটু বৃত্ত, এটা আমি একদম ডিটেইলস পড়াবো, বাট খলিফার রুল আমি পড়াবোই না। আমি এটা একদম অপছন্দ করি। তোমরা যদি চাও এটা দেখে নিতে হবে, ঠিক আছে, অন্য জায়গা থেকে। আমার মনে হয় ভাই এটার ম্যাথ কোন কিন্তু শর্ট হয় অনেক। মানে ম্যাথ ভুল হয় অনেক, অনেক দেখছি ভুল হয়। আমার নিজের অনেক ভুল হয়েছে, আমার ফ্রেন্ড টেন্ডের অনেক ভুল হয়েছে, আমি এটা করাবোই না। আমার মানে ওটা কোনো ইচ্ছা নাই করানো। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আমি অন্যান্য জায়গায় মানে যে যেখানে পড়াইছি খলিফা রুল ছাড়াই পড়াইছি এবং তাদের কোনো ঝামেলা হয় নাই। সো তোমাদের ঝামেলা হবে না বলেই আমি মনে করি। ঠিক আছে? জি ভাই। এবং তোমরা যদি করতে চাও তাহলে সেটা মানে বেসিক যেটা ওই যে বৃত্ত প্লাস কে ইনটু সরলরেখা সেটা দিয়ে করবা, সেটা একদম ডিটেইলস পড়াবো, কোনো সমস্যা নেই। সেটা দিয়ে করবা, সমস্যা কি? বাট ওইটা দিয়েই করতে হবে কেন? ওইটা ভুল হয়, প্রচুর ভুল হয়। আমি আমি পড়াবো না। তোমরা যদি করতে চাও বইয়ে আছে খুব সুন্দর করে, মানে থিওরিটা তো পড়াই দেবো, ওই থিওরিটা একটু ইউজ করলেই হয়ে যাবে। ঠিক আছে? ওই থিওরিটা একটু ইউজ করলেই হয়ে যাবে। আচ্ছা, সো তোমাদের এরপরে যেটা আছে, এরপরে হচ্ছে এক্সারসাইজ আছে, এবং এক্সারসাইজ আমি টোটাল টোটাল এই রিলেটেড এক্সারসাইজ, ঠিক আছে, যতটুকু আলোচনা করছি সেই রিলেটেড এক্সারসাইজ টোটাল 21টা ম্যাথ আছে। এখন তোমাদের কাছে দুইটা অপশন আছে। সেটা হচ্ছে আমি এই 21টার মধ্যে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিতে পারি অথবা এক্সাম নিতে পারি। এখন তোমরা কোনটা করবা বলো? তোমাদের করতে হবে, এবং মানে করতে হবে, আমাকে দেখাইতে হবে, টাইম লিমিট দিয়ে দেব। মানে হোমওয়ার্কেও খুব বেশি টাইম দেব না। ঠিক আছে? মানে অনেকটা এক্সামের মতোই। বাট এখন তোমরা কিভাবে দিতে চাও বলো? এক্সাম আকারে দিতে চাও নাকি হোমওয়ার্ক আকারে দিতে চাও? হোমওয়ার্ক আকারে হলে হয়তো 4-5 ঘন্টা সময় দেবো, আর এক্সাম হলে মানে এখান থেকে সিলেক্টেড গুলা দেবো, বা হয়তো 1.5 ঘন্টার একটা এক্সাম হবে। ঠিক আছে? টাইম দেড় কত ঘন্টা এক্সামের? এক্সাম হলে টাইম হচ্ছে 1.5 ঘন্টার মতো একটা এক্সাম হবে। ঠিক আছে? 1.5 ঘন্টার মতো একটা এক্সাম হবে, যাতে আমরা 2 আওয়ারের মধ্যে এক্সাম এবং খাতা দেখাটা কমপ্লিট করে ফেলতে পারি, বা 1 ঘন্টা 15 মিনিটের এক্সাম হবে, যাতে 2 আওয়ারের মধ্যে এক্সাম খাতা দেখা আমরা দুইটাই কমপ্লিট করে ফেলতে পারি। আর এক্সাম হইলে অবশ্যই 21টা করতে দেবো না। তাহলে হচ্ছে তোমাদের প্র্যাকটিস করার জন্য কিছু আগেই দিয়ে দেবো, মানে যেগুলা এক্সামে দেবো না সেগুলা দিয়ে দেবো, আর এক্সামে অন্যগুলা, মানে সোজা কথা তোমাদেরকে এগুলা প্র্যাকটিস করায় ছাড়বো, বুঝছো? তো ঘটনাটা হলো এটা। এখন কিভাবে দিবা বলো? অ্যাসাইনমেন্ট আকারে দিবা নাকি এক্সাম আকারে দিবা? এক্সাম নিলে মেবি ভালো হয়। এক্সাম নিলেই ভালো হয়। ঠিক প্র্যাকটিস আছে, করবে সবাই ভিতরে ভিতরে। তাহলে সাফি, এক্সামটা হচ্ছে তামজিদদের বাসায় কর, বুঝছিস? তামজিদদের বাসায় তো আমাদের দাওয়াত পাওনা আছে। এক্সামটা হচ্ছে তামজিদদের বাসায় কর। ভাইয়া, তামজিদকে একটু গুতাতে তুই। বাংলাদেশে ভ্যাকসিন না আসা পর্যন্ত আমার বাসা থেকে বাইরে তো দিবা না। তাইলে হচ্ছে বল যে এক্সামের আগে তামজিদ হচ্ছে তোর বাসায় হচ্ছে মানে ফুড ডেলিভারি পাঠাই দিবে। তাহলে এটা ম্যানেজ কর। আচ্ছা ঠিক আছে, এক্সাম তাহলে হচ্ছে তোমাদেরকে কি আমি টাইম দেব? নেক্সট ফ্রাইডেতে এক্সাম, হয়তো মানডেতে ক্লাসটা আমরা না নিয়ে আমরা হচ্ছে এক্সট্রা কিছু ম্যাথ প্র্যাকটিস করতে দিলাম, 7-8টা ম্যাথ প্র্যাকটিস করতে দিলাম, বাকি 10-12টা ম্যাথ এক্সামের জন্য বাকি থাকলো। সো তোমাদেরকে কি টাইম দেবো নাকি তোমরা সোমবারই দিতে পারবা এক্সামটা? ভাই অ্যাকচুয়ালি সোমবারে আমি পড়তে পারবো কিনা ওটা নিয়ে একটা কনফিউশন আছে। আমার হচ্ছে গ্রামে যাওয়ার কথা আছে রোববারে। তো মানে যেহেতু সোমবারের ইয়াটা এক্সাম, যদি একটু শিফট করেন, মানে অন্য কোনো দিন এক্সাম এই উইকে, তাহলে আমার সুবিধা হয়। আচ্ছা, যেহেতু এক্সাম আছে, তোমরা হচ্ছে এটা বুধবার দিতে পারো। বুধবার সকালে কি সম্ভব? তোমাদের তো টাইম কম, আমার তো মনে হয় টাইম বেশি। আমি হচ্ছে কালকে রাতে 2টা থেকে মনে হয় 9টা পর্যন্ত পড়ছি। আর 2টা থেকে মনে হয় 9টা পর্যন্ত পড়ছি, 1 ঘন্টা ব্রেক ছিল মনে হয় মাঝখানে। বাট দিন শেষে দেখা যায় যে তোমাদেরই টাইম মেলে না আর আমার টাইম মিলে যায়। এটা তো বিশাল জিনিস, কাহিনী তো।
ভাই শনিবারেও করতে পারেন, মানে কালকে। কালকে কালকে এক্সাম দিতে পারবা? একটু পড়তে হবে না? অবশ্য বা- ডিটেইলস পড়াইছি, যেগুলো পড়াইছি ডিটেইলসই পড়াইছি। কালকেই দিবা? মানে রাতের দিকে নিলে প্র্যাকটিস করার তো এনাফ টাইম ভাইয়া থাকবে রোহান বলে তো আমার মনে আজকে হয়। ক্লাস করেনি, ওর জন্য সমস্যা হয়ে যাবে ওর না তো ক্লাস কালকে করতে এক্সাম হবে, নিলে? রাইট, ভালো পয়েন্ট। ওর তো ক্লাস করতে হবে, ঠিক আছে। ওর ফ্যামিলি প্রোগ্রাম আছে আজকে, ও আজকে ক্লাস মনে হয় করতে পারবে না। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করে দিই, শুধু শুধু ভিডিও অফ বড় হচ্ছে।